বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চের সন্ধানে আমাদের এই বিশেষ উপস্থাপনা। ধন্যবাদ জানাই সকল শ্রোতাদের আমাদের পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য বিদেশি গল্প অবলম্বনে একটি গোয়েন্দা কাহিনী, প্রেত কুকুর। অপরাধীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে গিয়ে পুলিশকে যতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয় তার মধ্যে অপরাধীকে মারধর করাও একটি। কিন্তু এটা হচ্ছে পুরনো দিনের আসরিক পদ্ধতি। বর্তমান বিজ্ঞানের যুগে এই অবৈজ্ঞানিক ব্যাপারটা একেবারেই অচল। কাজেই বিশ্বের প্রগতিশীল দেশে এই কাজের কৌশল অবলম্বন করতে হয় পুলিশকে। আবার আইনের চোখে পুলিশের কাছে অপরাধীর স্বীকারোক্তির মূল্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের দেশে কেউ নরহত্যা করে সে কথা পুলিশের কাছে স্বীকার করলেও তার কিছু যায় আসে না, কারণ পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো মূল্যই নেই এদেশে। পুলিশের পুঁথিপত্রে স্বীকারোক্তি আদায় করবার কতগুলো বাঁধা ধরা পদ্ধতির কথা লেখা থাকলেও এই পথে সবসময় কাজ চলে না। তদন্তকারী পুলিশ অফিসারকে তার নিজের বুদ্ধি বিবেচনার মতো মাঝে মধ্যে এই বাঁধা ধরা নিয়মের বাইরেও যেতে হয়। তেমনই এক স্বীকারোক্তির কাহিনী আজ তোমাদের শোনাব। কৌশলটি বাস্তবিকই অদ্ভুত অভিনব, তবে এই কৌশলের আসল ভিত্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই নামক দ্বীপপুঞ্জের এক অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্য, যার তুলনা সারা পৃথিবীতে আর কোথাও নেই। লোকটির নাম জর্জ ড্যানিয়েল। থাকে সান ফ্রান্সিসকো শহরে। 30-35-এর মতো বয়স। কাজ করে ওখানকার একটা বড় কারখানায়। বাড়িতে স্ত্রী পামেলা ছাড়া আর 2-3টে ছেলে মেয়ে। এ তো আর আমাদের দেশের কারখানার মজুর নয়। আমেরিকার একজন সাধারণ শ্রমিকেরও আছে নিজস্ব মোটর গাড়ি, বাড়িতে টেলিভিশন সেট। বেশ সুখেই দিন কাটছিল ড্যানিয়েলের। নিজের মোটর গাড়ি চালিয়ে ফ্যাক্টরিতে কাজে যায়। কাজের শেষে বাড়ি ফিরে এসে সোফায় দেহভার এলিয়ে দিয়ে বসে বসে টেলিভিশন প্রোগ্রাম দেখে। কিন্তু কপালে দুঃখ থাকলে তা খণ্ডাবেগে। ড্যানিয়েলেরও হলো ঠিক তাই। সান ফ্রান্সিসকো শহর থেকে প্রায় 100 উত্তরে সাক্রামেন্টো নদীর একেবারে গা ঘেঁষে একটা ছোট্ট শহরে বাস করে ড্যানিয়েলের এক বৃদ্ধ পিসি। প্রচুর ধনসম্পত্তির মালিক ওই বৃদ্ধা, কিন্তু ভয়ানক কৃপণ প্রকৃতির। একমাত্র ভাইপো ড্যানিয়েল ছাড়া বৃদ্ধার সংসারে আর কেউ নেই। শহরের একটি নির্জন প্রান্তে একখানা ছোট বাড়িতে 3টি বড় বাঘের মতো ব্ল্যাকহাউন্ড কুকুর নিয়ে বৃদ্ধা একা বাস করে। এই কুকুর 3টি বৃদ্ধার রাত দিনের সঙ্গী। কেবল চেহারা না, স্বভাবেও এই 3টি প্রাণী ভয়ঙ্কর। মেটে গায়ের রং, লকলকে জিভ, রক্তবর্ণ ক্ষুদে চোখে সর্বদাই যেন লেগে রয়েছে এক সাংঘাতিক নিষ্ঠুরতা। চোখের উপরে ঠিক ভুরুর কাছে একটি করে সাদা গোলাকার দাগ। ওদের ওই ভয়ঙ্কর মুখগুলোকে যেন আরো ভয়ঙ্কর করে তোলে। এই কুকুর 3টের দাপটে বৃদ্ধার বাড়িতে কাক পক্ষী বসবারও সাহস পায় না। প্রতিবেশীরা জমির মতো ভয় করে এই 3টি প্রাণীকে। নেহাত দায় না ঠেকলে কেউ বৃদ্ধার বাড়ির ত্রিসীমানায়ও ঘেঁষে না। কাজে একা থাকলেও বৃদ্ধা একেবারে নিরাপদ। ড্যানিয়েল তার এই পিসির কাছে বেড়াতে এলেও এই ভয়ঙ্কর কুকুর 3টিকে যেন ঠিক সহ্য করতে পারে না। এদের দিকে চোখ পড়লেই জোয়ান ড্যানিয়েলের বুকটা যেন ধক করে ওঠে। ওদের চোখের এই নিষ্ঠুর দৃষ্টি যেন ঠিক সহ্য করতে পারে না সে। ড্যানিয়েলের মনে হয় ওরা যেন সাধারণ কুকুর নয়, ওরা যেন 3টি সাক্ষাৎ যমদূত, সর্বদা পাহারা দিয়ে চলেছে ওই বৃদ্ধাকে। এই ব্ল্যাক হাউন্ড কুকুর 3টির কথা
মনে পড়লেই ড্যানিয়েলের আসতে ইচ্ছে করে না পিসির কাছে। কিন্তু না এসে উপায় নেই। পিসির অবর্তমানে সে নিজেই হবে এত ধন সম্পত্তির একমাত্র মালিক। কাজেই ইচ্ছে না থাকলেও তাকে মাঝে মধ্যে পিসির কাছে এসে তার খোঁজ খবর নিয়ে যেতে হয়। বলা তো যায় না পিসি যদি তার উপর রাগ করে সবকিছু অন্য কাউকে দিয়ে দেয়। যমদূতের মতো দেখতে ওই তিনটি প্রাণী কিন্তু ড্যানিয়েলের উপর তেমন বিরূপ নয়। ওরাও বোধহয় এতদিনে বুঝে নিয়েছে যে তাদের কর্ত্রীর অবর্তমানে এই লোকটিই তাদের দেখাশোনার ভার নেবে। তখন এই লোকটিই হবে তাদের আসল মালিক। ইচ্ছে না থাকলেও ড্যানিয়েলকে ওই কুকুর তিনটির গায়ে মাথায় মাঝে মধ্যে আলগোছে হাত বুলিয়ে পিসির মনোরঞ্জনের চেষ্টা করতে হয়। নইলে এই নিয়েই হয়তো পিসি তার উপর বিগড়ে যেতে পারে। আমাদের দেশের ঠাকুমা দিদিমাদের মতো ওদের দেশের বৃদ্ধারা কেবল কুটনো কুটে আর ঠাকুর দেবতার নাম করে সময় কাটায় না। বৃদ্ধ বয়সেও ওরা এমন সব কাজকর্ম করতে অভ্যস্ত যা নাকি আমাদের যুবকরাও অনেক সময় করতে ঠিক ভরসা পায়। ড্যানিয়েলের বৃদ্ধা পিসির যথেষ্ট বয়স হয়েছে, দেহের শক্তিও এসেছে কমে। কাজেই এখন আর তেমন দৌড়ঝাঁপ করতে পারে না সে। সকাল সন্ধ্যা ছোট নৌকায় চেপে সাক্রামেন্টো নদীতে হাওয়া খেতে বেড়ানোই তার একমাত্র শখ। বলা বাহুল্য, নদীতে বেড়াবার সময় এই কুকুর তিনটি তার একমাত্র সঙ্গী। বৃদ্ধার একখানা নিজস্ব নৌকা থাকলে তা নিজের হাতে চালানোর ক্ষমতা তার নেই। এই কাজে ড্যানিয়েল কিন্তু খুবই দক্ষ, কিন্তু ছুটি ছাড়া তাকে পাওয়া যায় না। কাজে বৃদ্ধাকে সচরাচর ভাড়া করা নৌকার উপরই নির্ভর করতে হয়। ড্যানিয়েল যখন আসে তার বৃদ্ধা পিসি আর সেই তিনটি যমদূতকে নিয়ে স্রোতবিহীন সাক্রামেন্টোর বরফগোলা জলে নৌকা ভাসায়। বৃদ্ধা জানায় তার নিজের মৃত্যুর পরে তার ভাইপো ড্যানিয়েলই তার সবকিছু পাবে। পাড়া প্রতিবেশীরাও তাই জানে। আর ড্যানিয়েল ও তার স্ত্রী পামেলা তো এই জল্পনা কল্পনা নিয়েই রাত দিন মশগুল হয়ে থাকে। পিসির মৃত্যুর পরে তার এই বিরাট সম্পত্তি তারা কেমনভাবে ভোগ করবে তা নিয়েই তারা একটার পর একটা পরিকল্পনা রচনা করে অবসর সময়। কিন্তু বৃদ্ধা পিসির মরার কোনো লক্ষণই নেই। ইংল্যান্ডের সপ্তম এডওয়ার্ডের মতো আর ধৈর্য রাখতে পারে না ড্যানিয়েল। সিংহাসনে আরোহণের জন্য সপ্তম এডওয়ার্ড তার মা রানী ভিক্টোরিয়ার মৃত্যু কামনা না করলেও ধন সম্পত্তি পাওয়ার লোভে ড্যানিয়েল তার বৃদ্ধা পিসির মৃত্যু কামনাই করতে থাকে মনে মনে। কিন্তু কামনা করলেই সবসময় কামবস্তু পাওয়া যায় না। যেমন নাকি শকুনের সাপে গরু মরে না। শত্রুর মুখে ছাই দিয়ে সুস্থ শরীরে বেশ বহাল তবিয়তে বেঁচে থাকে সেই বৃদ্ধা। অবশেষে একদিন ধৈর্যর বাঁধ ভেঙে যায় ড্যানিয়েলের। একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আর কতকাল এমনভাবে বসে বসে দিন গুনবে? কিন্তু চোখের সামনে কোনো উপায় দেখতে পায় না। যমরাজ বোধ হয় ভুলে গেছেন তার এই পিসির কথা। কিন্তু তিনি ভুললেও বৃদ্ধার এই গুণধর ভাইপোতা ভুলে থাকে কেমন করে? নিদেন পক্ষে এই ভুলমান যমরাজকে নিজের এই পিসির কথা মনে করিয়ে দেওয়াই তার কর্তব্য। সেই কর্তব্যে অনুপ্রাণিত হয়ে মনে মনে একটা ফন্দি আঁটে ড্যানিয়েল। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, কেউ যাতে কোনো সন্দেহ পর্যন্ত করতে না পারে। ড্যানিয়েলের একবার মনে হয় নিজের পরিকল্পনার কথা স্ত্রী পামেলাকে বলে, কিন্তু পর মুহূর্তে সতর্ক হয়ে ওঠে। না, এই কথা সে পৃথিবীর কাউকে জানতে দেবে না, এমনকি নিজের স্ত্রীকেও না। মেয়েদের পেটে কথা থাকে না,
কোন অসতর্ক মুহূর্তে কাকে বলে ফেলে কি বিপদ ডেকে আনবে তার ঠিক কি। তাছাড়া পামেলার যা স্বভাব, তাতে সে তার এই পরিকল্পনায় সায় দেবে বলেও মনে হয় না। তার চাইতে তার কাছে সবকিছু চেপে যাওয়াই ভালো। অবশেষে এক ছুটির দিনে ফন্দির বোঝা মাথায় নিয়ে ড্যানিয়েল এসে হাজির হলো তার বৃদ্ধা পিসির কাছে। সঙ্গে করে নিয়ে আসলো কিছু ফলমূল আর বৃদ্ধার প্রিয় কিছু খাবার। গাঁটের পয়সায় কেনা নিজের প্রিয় খাবারও তেতো লাগে তার মুখে। কাজেই ভাইপোর হাতে নিজের প্রিয় খাবার দেখে মনটা আনন্দে ভরে ওঠে তার। মনে মনে হয়তো ভাবে, এমন ভাইপোর পিসি হওয়া কত সুখের। কিন্তু এই মুহূর্তে সে যদি ভাইপোটির মনের খবর পেত, তাহলে হয়তো ওই খাবার তার গলা দিয়ে নামতো না। পরদিন বিকেলে দলবল নিয়ে বোটিং অর্থাৎ নৌকা বিহারে বেরোয় তারা। দলবল মানে ড্যানিয়েল নিজে আর সেই বৃদ্ধা পিসি, সঙ্গে সেই যমদূত তিনটি। রাভারের মতো নৌকার সামনে বসে বৃদ্ধা নদীর আবছা পাড়ের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে। আর উল্টো দিকে বসে দু হাতে দাঁড় টেনে চলে ড্যানিয়েল। ব্লাড হাউন্ড তিনটি স্থির হয়ে বসে থাকে মাঝখানে। কিন্তু আজ ওই কুকুর তিনটির চালচলন যেন একটু অন্যরকম। ওরা যেন স্থির হয়ে বসে থাকতে পারছে না। কর্ত্রীর দৃষ্টি অনুসরণ করে নদীর পাড়ের দিকে তাকিয়ে থাকতেও যেন তাদের মন নেই আজ। মাঝে মাঝে দাঁড়িয়ে উঠে গড় গড় শব্দ করতে করতে হিংস্র দৃষ্টিতে তারা তাকায় ড্যানিয়েলের দিকে। বুকের রক্ত হিম হয়ে ওঠে ড্যানিয়েল। ওরা আজ এমন করছে কেন? তবে কি ওরা ওদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে তার পরিকল্পনার কথা টের পেয়েছে? তাই কি ওরা এমন খাপ্পা হয়ে উঠেছে ড্যানিয়েলের উপর? মনে মনে শঙ্কিত হয়ে ওঠে ড্যানিয়েল। ওই ভয়ঙ্কর তিনটে কুকুর যদি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে ওদের এক মুহূর্ত সময় লাগবে না। তার বৃদ্ধা পিসির সাধ্য হবে না ওদের সামলায়। তবে কি নিজের পরিকল্পনা ত্যাগ করবে ড্যানিয়েল? না, কখনো না। এই সুযোগের সদ্ব্যবহার সে করবে। তারপর যা থাকে কপালে। এপ্রিল মাসের নাতিশীতোষ্ণ হাওয়া বইছে সাক্রামেন্টো নদীর উপর। নদীর জল ঘেঁষে উড়ে চলেছে কয়েকটা শিহক পাখি। আকাশে খণ্ড খণ্ড মেঘ। ওই যমদূত তিনটির দৃষ্টি উপেক্ষা করে দু হাতে দাঁড় টানতে টানতে পা দিয়ে একটু একটু করে একখানা কাঠের তক্তা সরিয়ে ফেলে ড্যানিয়েল। নিচের একখানা গোল পাথরের চাই এমনভাবে রাখা হয়েছে যা নাকি পা দিয়ে একটু ঠেলা দিলেই এক পাশে গড়িয়ে গিয়ে নৌকাটাকে কাত করে ফেলবে। কুকুর তিনটি যেন আরো ক্ষেপে উঠেছে ড্যানিয়েলের উপর। এখন আর কেবল মুখে সামান্য গড়গড় শব্দ নেই, প্রচন্ড বিক্রমে তারা চিৎকার করছে তার দিকে তাকিয়ে, যেন চোখ দিয়ে আগুন ধরছে ওদের। কুকুর তিনটির ব্যবহারে বিরক্ত হয়ে ওঠে বৃদ্ধা। মুখের কথায় ওদের শান্ত করতে বৃথা চেষ্টা করে উঠে দাঁড়িয়ে সে কুকুরগুলোর দিকে এগোতে যায়। আর ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলের পায়ের চাপে সেই বড় পাথরখানা গড়িয়ে পড়ে নৌকার এক পাশে। একটি মাত্র মুহূর্ত, চোখের পলকে ছোট্ট নৌকাটা একবার টলমল করে উঠে কাত হয়ে পড়ে গেল একদিকে। নিজেকে সামলাতে না পেরে বৃদ্ধা জলের মধ্যে হুমড়ি খেয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই উল্টে যায় নৌকা। কুকুর তিনটি এবার ভয়ঙ্কর চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে। বৃদ্ধা সাঁতার জানে না। সাক্রামেন্টো নদীর কনকনে জলে তার সর্বাঙ্গ অসাড় হয়ে যায়। জলে হাবুডুবু খেতে খেতে সে স্রোতের টানে ভেসে চলে। কুকুর তিনটিও ভেসে চলে বৃদ্ধার পিছু পিছু। নিজেদের বিপদের কথা ভুলে গিয়ে তারা কেবল অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে
তাদের কর্তির দিকে। কোনো উপায় নেই, বৃদ্ধাকে রক্ষা করার কোনো উপায় নেই তাদের। বাঘের মুখ থেকেও যারা তাদের কর্তিকে অনায়াসে ফিরিয়ে আনতে পারত, এই স্রোতম্বিনী সাক্রামেন্টোর জলে তারা একান্তই নিরুপায়। জীবিত থাকতে তারা বরাবর পাহারা দিয়ে এসেছে এই মহিলাকে। মরণের পরপারেও তারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। পরিকল্পনা মতো ড্যানিয়েল কিন্তু নৌকার কাঠ ধরে ভাসতে লাগলো। তাছাড়া সে সাঁতারেও বেশ পড়ল। কাছেই কয়েকটি জেলে নৌকা এসে যখন ড্যানিয়েলকে টেনে তুলল, তখন ক্লান্ত হলেও সে একেবারে অবসন্ন হয়ে পড়েনি। তার আগেই কিন্তু তার বৃদ্ধা পিসি সেই কুকুর তিনটির সঙ্গে সাক্রামেন্টোর অতল জলে তলিয়ে গেছে। সান ফ্রান্সিসকোর জর্জ ড্যানিয়েল এখন প্রচুর ধনসম্পত্তির মালিক। স্ত্রী পামেলা খুব খুশি। অবশ্যই পামেলা মাঝে মাঝে দুঃখ করে বলে, শেষে কিনা পিসি এমন বেঘরে প্রাণটা দিল। স্ত্রীর এসব কথা শুনলে বিরক্তি হয়ে ওঠে ড্যানিয়েল। তিক্ত কণ্ঠে বলে, আমি কি তাকে জোর করে জলে ডুবিয়ে মেরেছি নাকি? জবাব দেয় না পামেলা। মনে মনে ভাবে নিজের পিসিকে রক্ষা করতে পারেনি বলে ড্যানিয়েল লজ্জিত। তাই বোধহয় ও এইসব প্রসঙ্গ এড়াতে চায়। কিন্তু ওরা প্রসঙ্গ এড়াতে চাইলে স্থানীয় পুলিশের সন্দেহ কিন্তু ঘোচে না। এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট না ড্যানিয়েলের ইচ্ছাকৃত কোনো ব্যাপার? হাঁসের পেট চিরে তাড়াতাড়ি সবকটা সোনার ডিম পাওয়ার মতো ব্যাপার নয় তো। তাড়াতাড়ি ধন সম্পত্তি পাওয়ার লোভে বুড়িকে জলে ডুবিয়ে মারেনি তো ড্যানিয়েল। পুলিশের এই সন্দেহের পেছনেও আরও একটা কারণ ছিল। তাদের জেরার জবাবে ওখানকার একজন জেলে বলে যে ওই দিন সকালে নাকি ড্যানিয়েলকে একখানা মস্ত বড় পাথর নৌকায় তুলতে দেখেছে। ব্যাপারটা অস্বাভাবিক, কিন্তু ড্যানিয়েলের নিজের সবকিছু অস্বীকার করে। কাজী প্রমাণের অভাবে পুলিশের চুপ করে থাকা ছাড়া আর কিছু করণীয় রইল না। ধর্মের কল বাতাসে নড়ে। কিছুদিনের মধ্যেই ড্যানিয়েলের কাঁধে এসে ভর করলো এক নতুন উপসর্গ। মুখে সে যাই বলুক, নিজের বিবেকের কাছে সে অপরাধী। প্রায় প্রতি রাতে ঘুমের মধ্যে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। তার মৃতা পিসির সেই ভয়ঙ্কর কুকুর তিনটি যেন হিংস্র দৃষ্টি মেলে তাকিয়ে থাকে তার দিকে। তাদের সেই হিংস্র দৃষ্টির সঙ্গে যেন মিশে থাকে এক অপরিসীম ঘৃণা। ভয় পেয়ে ছুটি পালাতে চেষ্টা করে ড্যানি, আর কুকুর তিনটিও যেন ঘেউ ঘেউ করে ছুটতে থাকে তার পিছু পিছু। ভয় পেয়ে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে ড্যানিয়েল। ঘুম ভেঙে যায় তার। বিছানায় উঠে বসে হাঁপাতে থাকে সে। স্ত্রী পামেলা এসে জিজ্ঞেস করে, এমন করছো কেন? ভয় মিশ্রিত চোখে চারিদিকে তাকাতে তাকাতে ড্যানিয়েল পামেলাকে বলে, তোমার স্প্যানিয়েল কুকুরটা কোথায়? বিস্মিত চোখে ড্যানিয়েলের দিকে তাকিয়ে পামেলা জবাব দেয়, কুকুরটা তো তার জায়গায় শুয়ে আছে। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। কাল সকালে উঠেই ওটাকে অন্য কোথাও পাঠিয়ে দিও। সে কি, ওই একরত্তি ছোট্ট বিড়ালের মতো কুকুরটাকে নিয়ে এত চিন্তা কি? না পামেলা, দুশ্চিন্তা ঠিক ওকে নিয়ে নয়। বলে হঠাৎ চুপ করে ওঠে ড্যানিয়েল। একদিন নয়, এমনই পরপর কয়েকদিন ঘুমের ঘরে চিৎকার করে ওঠে ড্যানিয়েল। অবশেষে স্ত্রীর পীড়াপিড়িতে বাধ্য হয়ে স্বপ্নের কথা বলতে হয় তাকে। শুনে খানিকক্ষণ গম্ভীর হয়ে থাকে পামেলা। তারপর বলল, ওসব কিছু না, চোখের সামনে কুকুরগুলোকে জলে ডুবে মরতে দেখেছ, তাই তোমার মনের এই রকম অবস্থা। ঠিক আছে, কালকে আমি কুকুরটাকে অন্য জায়গায় সরিয়ে দেব।
চোখের সামনে ওটা না থাকলে তুমি আর বাজে স্বপ্ন দেখবে না। বাস্তবিকই পরের দিন সকালে পামেলা তার ছোট্ট কুকুরটাকে অন্যত্র পাঠিয়ে দেয়। দিন কয়েক বেশ কাটে। একদিন ড্যানিয়েল পামেলাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলতে পারো, মৃত্যুর পরে কুকুরের প্রেতাত্মাও কি ঘুরে বেড়ায়? উদ্বিগ্ন কণ্ঠে পামেলা জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? একটু সময় চুপ করে থেকে ড্যানিয়েল নিচু কণ্ঠে বলল, জানো পামেলা, ইদানিং আমার মনে হচ্ছে বিশেষ এই ব্লাড হাউন্ড তিনটির প্রেতাত্মা যেন সদা সর্বদা আমার কাছে ঘুরে বেড়াচ্ছে। ওদের অস্তিত্ব টের পাই আমি, ওদের কণ্ঠস্বর যেন শুনতে পাই। চিন্তিত মুখে পামেলা বলল, এসব তোমার মনের ব্যাপার, একজন স্পেশালিস্টকে দেখালে ঠিক হয়ে যাবে সব। ডাক্তার সব শুনে এই কথাই বললেন যে কুকুরগুলোকে জলে ডুবে মরতে দেখে তার শক লেগেছে। কিছুদিন ডাক্তারের ট্রিটমেন্টে থাকলে তিনি ভালো হয়ে উঠবেন। মাস দুয়েক চিকিৎসাতেও কিন্তু কোনো ফল হলো না। দেখতে দেখতে ড্যানিয়েলের এমন অবস্থা হলো যে অন্ধকারে গাছের ছায়াকেও কুকুর বলে মনে করে চিৎকার করে ওঠে। বাইরে হাওয়ার শব্দের মধ্যেও সে শুনতে পায় কুকুরের কণ্ঠস্বর। ড্যানিয়েলের এই অসুখের খবর আর গোপন নেই। স্থানীয় পুলিশও তা জানতে পেরেছে। তবে কি তাদেরই সেই অনুমান ঠিক? কিন্তু প্রমাণ কোথায়? এখন একমাত্র ভরসা ড্যানিয়েলের নিজের স্বীকারোক্তি। কিন্তু তা আদায় করা যাবে কেমন করে? তককে তককে থাকে পুলিশ। গোপনে ড্যানিয়েলের উপর নজর রাখে তারা, আর সুযোগ খুঁজতে থাকে ড্যানিয়েলের কাছ থেকে সত্যি কথাটা বের করার জন্য। অবশেষে একদিন জুটে গেল সেই সুযোগ। ড্যানিয়েলকে সারিয়ে তুলতে ব্যর্থ হয়ে ডাক্তার বললেন, এসব মনের রোগ ওষুধপত্রে সারবেন। কিছুদিন ছুটি নিয়ে সমুদ্র তীরে স্বাস্থ্যকর কোনো জায়গায় গিয়ে বিশ্রাম নিতে হবে। সমুদ্র তীরের সুন্দর প্রাকৃতিক শোভায় বেড়ানো আর বিশ্রামই একমাত্র ওষুধ। কথাটা কানে আসতেই পুলিশের বড় কর্তা তদন্তকারী অফিসার সার্জেন্ট হারভার্ডকে ডেকে বললেন, খবরটা শুনেছেন? ড্যানিয়েলকে নাকি তার ডাক্তার সমুদ্রের তীরে কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে বিশ্রাম করার উপদেশ দিয়েছে। এই সুযোগে যদি আমরা তাকে কোনো রকমে হাওয়াই দ্বীপপুঞ্জে সেই বিশেষ জায়গায় নিয়ে যেতে পারি। কথাটা শেষ না করে তিনি সার্জেন্ট হারভার্ডের দিকে তাকিয়ে একটু রহস্যময় হাসি হাসেন। পুলিশের বড় কর্তার রহস্যময় হাসির অর্থটুকু বুঝতে মোটেই অসুবিধা হয় না সার্জেন্ট হারভার্ডের। এরপরে একদিন হারভার্ডকে ড্যানিয়েলের পিছু পিছু শহরের একটা ট্যুরিস্ট অফিসে ঢুকতে দেখা গেল। হারভার্ডের পরনে ছিল সাধারণ নাগরিকের পোশাক। ড্যানিয়েল যখন ট্যুরিস্ট অফিসের কাউন্টারে দাঁড়িয়ে একজন কর্মচারীর সঙ্গে সমুদ্র তীরের স্বাস্থ্যকর জায়গাগুলো সম্বন্ধে খোঁজ খবর করছিল, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় হারভার্ড। সেও এসেছে সেই একই উদ্দেশ্যে। হারভার্ড কর্মচারীকে জিজ্ঞেস করে, স্বাস্থ্যকর জায়গা হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জ কেমন? আগে চমৎকার জবাব দেয় কর্মচারীটি। প্রশান্ত মহাসাগরের তীরে এমন সুন্দর জায়গা আর হয়, ঠিক যেন একখানে ছবি। কৃত্রিম দ্বিধাগ্রস্ত সুরে জবাব দেয় হারভার্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ তো একেবারে কাছের জায়গা নয়, যেতে আসতে অনেক খরচ, কিন্তু উপায় নেই। অসুখ সারাতে হলে ডাক্তারের কথা মতো চলা উচিত, কি বলে? অসুখের কথায় পাশে দাঁড়ানো ড্যানিয়েলের কান দুটো খাড়া হয়ে ওঠে। কর্মচারী বললেন, তা তো বটেই, কোনো কঠিন অসুখে ভুগছেন নাকি? হারভার্ড একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, কঠিন অসুখই বটে। তারপর কণ্ঠস্বর অপেক্ষাকৃত নিচু করে আবার বলতে থাকে, রাতে একদম ঘুমোতে পারি না, নানা রকম বিশ্রী স্বপ্ন দেখি, ভয় পেয়ে জেগে উঠে সারা রাত বিছনায় বসে কাটাই।
ডাক্তার বলেছেন এ নাকি এমন ধরনের মনের রোগ যে সমুদ্র তীরের কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে বিশ্রাম করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই ভাবছি ওই হাওয়াই দ্বীপপুঞ্জে যাব। তা বেশ তো, ওখানেই যান, খুব ভালো জায়গা, বেশ আনন্দ পাবেন। উদ্দেশ্য সফল হয় হারবার্ট। ট্যুরিস্ট অফিস ছেড়ে বেরিয়ে আসার মুখে ড্যানিয়েল তার সঙ্গে যেচে আলাপ করল। একই রোগে ভুগছে তারা। বেড়াতে যাওয়ার উদ্দেশ্য তাদের এক, কাজে পরিচয় করতে দোষ কি? একটা পার্কে বসে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে তারা ঠিক করলো ড্যানিয়েলও ওই হাওয়াই দ্বীপপুঞ্জে বেড়াতে যাবে। অপরিচিত জায়গায় একজন সঙ্গী পেয়ে খুবই খুশি হয়ে উঠল ড্যানিয়েল। বাড়ি ফেরার পথে নানা রকম চিন্তা খেলে গেল ড্যানিয়েলের মাথায়। ওই হারবার্ট লোকটি বেশ, কথাবার্তা খুবই ভদ্র, তবে সেও কি তার নিজের মতোই কোনো গুরুতর অপরাধ করে এমন একটি রোগে ভুগছে? হলেও বা মানুষের মনের কথা কে বলতে পারে? সে নিজেও কি কোনোদিন ভাবতে পেরেছিল যে তাদেরকে সে হত্যা করবে, আর ওই ভয়ঙ্কর কুকুরগুলোর প্রেতাত্মা তার পেছনে এমনভাবে ঘুরে বেড়াবে? উফ, কুকুরগুলোর কথা মনে পড়লে ড্যানিয়েলের বুকের রক্ত হিম হয়ে ওঠে। দীর্ঘ 3 মাস ধরে ওই প্রেত কুকুরের দাপট সহ্য করছে। ওদের হাত থেকে নিস্তার পেতে সে দিনের পর দিন বাইবেলের মধ্যে ডুবে থেকেছে। কখনো কখনো ভেবেছে নিজের মুখে নিজের পাপের কথা স্বীকার করলে হয়তো সেই ভয়ঙ্কর প্রেতাত্মারা তাকে রেহাই দেবে, কিন্তু সাহসী কুলায়নি। পাপের স্বীকারোক্তি করে পুলিশের হাতে পড়তে ইচ্ছে হয়নি তার। এতদিনে বোধহয় তার আরোগ্য লাভের একটা সম্ভাবনা দেখা গিয়েছে। সে নিজে ও হারবার্ট একই পথের পথিক। হাওয়াই দ্বীপপুঞ্জের এই মনোরম আবহাওয়ায় তারা বেশ কিছুদিন থাকবে, তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। স্ত্রী পামেলা যেতে পারবে না তার সঙ্গে। ছেলে মেয়েদের নিয়ে সে বাড়িতেই থাকবে। ট্যুরিস্ট ব্যুরোর কর্মচারীটি একটু বাড়িয়ে বলে, বাস্তবিকই চমৎকার এই হাওয়াই দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের সীমাহীন শান্ত নীল জলরাশি ঘিরে রয়েছে দ্বীপগুলোকে। সত্যি যেন একখানা ছবি। হোটেলে পাশাপাশি 2খানা ঘরে থাকলো ড্যানিয়েল ও হারবার্ট। বেশ আরামেই দিন কাটছিল তাদের। ইতিমধ্যে ওদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। সকাল বিকেল সমুদ্র তীরে বেড়ানো আর হোটেলে ফিরে এসে বিশ্রাম করা ছাড়া আর কোনো কাজ নেই তার। এখানে এই কয়েকদিনের মধ্যে ড্যানিয়েল বেশ একটু উপকারও পেয়েছে। এখন আর সে যখন তখন প্রেত কুকুরের স্বপ্ন দেখে না। সমুদ্রের গর্জনে কিংবা হাওয়ার শব্দের মধ্যে সে শুনতে পায় না প্রেত কুকুরের সেই রক্ত জল করা ভীতপ্রদ কণ্ঠস্বর। ড্যানিয়েলের প্রশ্নের জবাবে হারবার্ট বলে যে এখানে আসার পর থেকে সেও নাকি আর সেই বিশ্রী বিদ্যুরে স্বপ্ন দেখেন। রাতে ভালো ঘুম হয় তার। প্রতিদিন বেড়াতে যাওয়ার সময় হারবার্টের সঙ্গে থাকে একটি সুদৃশ্য ছাতা। ড্যানিয়েল জিজ্ঞেস করে, সে বলেছিল, এখানে যখন তখন বৃষ্টি নামতে পারে, আমার আবার সর্দির ধাত, তাই সর্বদা এটা আমার সঙ্গে রাখি। দিন 15 কেটে যায়। হারবার্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে সুযোগের আশায়। অবশেষে একদিন বিকেলে একটা ট্যাক্সি করে তারা চলে যায় শহর থেকে অনেক দূরে একটি জায়গায়, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নাকি আরও চমক। ট্যাক্সি ছেড়ে দিয়ে সমুদ্রের পাড়ে হেঁটে চলেছে ড্যানিয়েল ও হারবার্ট। গল্প করতে করতে চলেছে তারা। পশ্চিম আকাশে প্রশান্ত মহাসাগরের নীল জলে সূর্য ডুব দিচ্ছে। জলে আকাশে ছড়িয়ে পড়েছে তার লাল আভা। হঠাৎ হারবার্ট বলে ওঠে, আমার পার্সটা কোথায় গেল? ড্যানিয়েল মুখ ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, ভুল করে পার্স হোটেলে ফেলে আসেননি তো? না না না,
দৃঢ় কণ্ঠে জবাব দেয় হারবার্ট। সঙ্গে এনেছিলাম, বোধহয় ট্যাক্সিতে পড়ে গেছে। অনেক টাকা ছিল নাকি ওতে? না না, তেমন কিছু ছিল না, তবে কয়েকটা দরকারি কাগজ ছিল। বলতে বলতে পাকা অভিনেতার মতো একটু সময় করে সে চুপ করে থাকে। তারপর হাতের ছাতাটা ড্যানিয়েলের হাতে গুঁজে দিয়ে আবার বলে ওঠে, আমি ট্যাক্সি স্ট্যান্ডটা থেকে একটু ঘুরে আসছি, এই যাবো আর আসবো, বরাত গুনে পেলেও পেয়ে যেতে পারি ওটা। তুমি ততক্ষণে এখানেই একটু ঘোরাফেরা করো বন্ধু। বলতে বলতে হারবার্ট ঘুরে দাঁড়িয়ে হনহন করে উল্টো দিকে হাঁটতে থাকে। একদিকে প্রশান্ত মহাসাগরের সীমাহীন জলরাশি, অন্যদিকে ধুধু বেলাভূমির বালুকারাশি। জনমানবের চিহ্ন মাত্র নেই কোথাও। ড্যানিয়েল এক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকে অস্তগামী সূর্যের দিকে, তারপর ছাতা হাতে ধীরে ধীরে হাঁটতে থাকে সমুদ্রের পাড়ে। বেড়াতে এসে এক এক জায়গায় কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকা চলে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তবু হারবার্টের দেখা নেই। শুকনো বালির মধ্যে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছে ড্যানিয়েল। হারবার্ট বোধ হয় এখনো ট্যাক্সি স্ট্যান্ডে তার পার্স খুঁজে বেড়াচ্ছে। যাকে আজ সে একাই বেড়াবে। ছাতায় ভর দিয়ে ড্যানিয়েল মুখ তুলে আকাশের দিকে তাকায়। সন্ধে হতে এখনো কিছুক্ষণ বাকি। এর মধ্যে যদি হারবার্ট ফিরে না আসে, তাহলে একাই ফিরতে হবে হোটেল। সহসা একটা দমকা হাওয়া ভেসে আসে সমুদ্রের উপর থেকে, আর প্রায় সঙ্গে সঙ্গে একখানা কালো মেঘ গোটা আকাশটাকে ঢেকে ফেলে। চিন্তার রেখা ফুটে ওঠে ড্যানিয়েলের কপালে। ঝড় জল আসতে পারে, এর মধ্যে এগোনো ঠিক হবে কিনা চিন্তা করতে করতে আরও 2-1 পা এগিয়ে যায় ড্যানিয়েল। আর ঠিক সেই মুহূর্তে তার ঠিক পিছনে জেগে চমকে উঠে ড্যানিয়েল। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখে পেছনে কোথাও কুকুরের চিহ্ন মাত্র নেই। তবে এই কণ্ঠস্বর ভেসে এলো করতে না না, বোধ হয় শুনতে সে ভুল করেছে, কিন্তু তাই বলে ফিরে যেতেও সাহস হয় না তার। ওদিক থেকেই তো ভেসে এসেছে এই কণ্ঠস্বর। তাই অনন্য পায়ে ড্যানিয়েল সামনের দিকে এগিয়ে চলে। আবার আবার সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। ড্যানিয়েলের ঠিক পেছনে যেন অনেকগুলো কুকুর একসঙ্গে তেড়ে আসছে। না, এবার আর ভুল নয়, আর ফিরে তাকাবার প্রয়োজন নেই ড্যানিয়েল। এতক্ষণে সে বুঝতে পেরেছে ওরা কারা। এতদিনে একা পেয়ে সেই প্রেত কুকুররা প্রতিশোধ নিতে ছুটে আসছে তার দিকে। আজ আর নিস্তার নেই। একটা প্রচণ্ড ভয়ে হাত পা অসাড় হয়ে আসে ড্যানিয়েল। খাড়া হয়ে ওঠে গায়ের লোম। বুকের হৃৎপিণ্ডটা হঠাৎ লাফিয়ে উঠে দ্রুত চলাচল করতে থাকে। হাতের মুঠোয় ছাতাটাকে চেপে ধরে এবার সামনের দিকে দৌড়ায় ড্যানিয়েল। কিন্তু পালাবে কোথায়? হিংস্র ক্ষিপ্ত প্রেতাত্মারা পাল্লা দিয়ে ছুটছে তার সঙ্গে, কণ্ঠে তাদের সেই ভয়ঙ্কর চিৎকার। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে ড্যানিয়েল। না, ভীরুর মতো আর সে ছুটে পালাবে। রুখে দাঁড়াতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে প্রেতাত্মা। ছাতাটাকে বাগিয়ে ধরে ড্যানিয়েল ঘুরে দাঁড়ায়। তারপর ছুটে আসে সেই অদৃশ্য প্রেত কুকুরগুলোকে মারবে বলে। কিন্তু এবার যে তার পেছন দিকে কুকুরের চিৎকার। আবার ঘুরে দাঁড়িয়ে সে ছুটে আসে। আবার পেছনে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। আকাশে মেঘের ঘন ঘন, সমুদ্রের দমকা হাওয়ায় চারিদিকের বালি উঠছে। প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউ এতক্ষণে অশান্ত হয়ে উঠে ক্রুদ্ধ গর্জনে পাড়ের উপরে ভেঙে পড়ছে। আর বেলাভূমির উপর ছাতা হাতে ডাইনে বাঁয়ে সামনে পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ড্যানিয়েল। না না, আর পালাবার পথ নেই। প্রেত কুকুরগুলো বিকট চিৎকারে তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে।
এবার তারা সেদিনকার সেই অন্যায়ের চরম প্রতিশোধ নেবে। জীবন দিয়ে তাকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। না, এখনো আশা আছে, এখনো হয়তো সে বাঁচতে পারে। নিজের অপরাধের কথা নিজের মুখে স্বীকার করলে ওই প্রেতাত্মারা হয়তো তাকে ক্ষমা করতে পারে। সে নিজে ছাড়া এই মুহূর্তে এখানে আর কোনো অন্য জীবন্ত প্রাণী নেই। তাই প্রশান্ত মহাসাগরকে সাক্ষী রেখেই সে নিজের পাপের কথা স্বীকার করবে। ক্লান্ত শ্রান্ত ড্যানিয়েলের দেহে আর এক ফোঁটাও শক্তি যেন অবশিষ্ট নেই। ঘন ঘন শ্বাস প্রশ্বাস বইছে, গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে, ঝিমঝিম করছে মাথাটা। তবু জ্ঞান হারিয়ে বালির মধ্যে লুকিয়ে পড়ার আগের মুহূর্তে দেহের সমস্ত শক্তি একত্রিত করে সে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি জলে ডুবিয়ে হত্যা করেছি আমার পিসিমাকে, হত্যা করেছি তার তার কুকুর তিনটিকে। আমি অপরাধী, গুরুতর অপরাধী, আমাকে আমাকে তোমরা ক্ষমা করো। বৃষ্টির জলে জ্ঞান ফিরে আসে ড্যানিয়েল। তাকিয়ে দেখে ঝড় থেমেছে, প্রশান্ত মহাসাগরও শান্ত হয়ে উঠেছে। একটু দূরে ছিটকে পড়া ছাতাটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় ড্যানিয়েল। তারপর ভিজে বালির উপর জুতোর দাগ ফেলতে ফেলতে চলতে থাকে শহরের দিকে। না না, প্রেত কুকুরগুলো আর নেই, তাদের কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছে না সে। তারা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। পরদিন সকালে হারবার্ট তার কাছে ক্ষমা চেয়ে বলল যে ঝড় বৃষ্টির জন্য সে আটকে পড়েছিল বলেই সময় মতো সমুদ্রের পাড়ে যেতে পারেনি। ড্যানিয়েলেরও যেন কোনো অভিযোগ নেই। সে ছাতাটা ফিরিয়ে দেয় হারবার্টকে। বিকেলের দিকে হারবার্ট আবার এসে ড্যানিয়েলকে বলল, চলো বন্ধু। কোথায়, বেড়াতে? জিজ্ঞেস করে ড্যানিয়েল। একটু রহস্যময় হাসি হেসে হারবার্ট বলল, না, দেশে ফিরতে হবে। দুখানা প্লেনের টিকিট আমি বুক করে রেখেছি। সে কি, এর মধ্যে ফিরে যাব কেন? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে ড্যানিয়েল। তেমনি মৃদু হেসে হারবার্ট আবার বলল, নরহত্যার অপরাধে সেখানে তোমার বিচার হবে। তার মানে? চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ড্যানিয়েল। মানেটা অতি সহজ। তোমার বৃদ্ধা পিসি আর সেই তিনটে কুকুরকে তুমি জলে ডুবিয়ে হত্যা করেছ। মিথ্যে কথা, মিথ্যে কথা, চিৎকার করে ওঠে ড্যানিয়েল। তারপর আবার বলতে থাকে, তুমি এই কথা জানলে কেমন করে? আমি একটু চুপ করে থাকে হারবার্ট। তারপর বলল, আমি হচ্ছি সান ফ্রান্সিসকোর পুলিশ অফিসার সার্জেন্ট হারবার্ট। এই মামলায় তদন্তভার আমার উপর। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। তুমি কাল সন্ধ্যায় নিজের মুখে স্বীকারোক্তি করেছো বন্ধু। মিথ্যে কথা। হাতের কাছেই প্রমাণ রয়েছে। বলতে বলতে হারবার্ট তার শৌখিন ছাতাটার হাতলে ফোঁকর থেকে টেনে তোলে একটা অতি ক্ষুদ্র টেপ রেকর্ডার। তারপর সেটা বাজাতে থাকে। শুনতে শুনতে অভিভূত হয়ে পড়ে ড্যানিয়েল। বুঝতে পারে এতদিনে সে ধরা পড়েছে। অবশেষে সে শান্ত কণ্ঠে বলল, তাহলে ওই কুকুরের চিৎকারও মিথ্যে, কোন রকম কারসাজি? মৃদু হেসে জবাব দেয় সার্জেন্ট হারবার্ট, ওটা মিথ্যে নয় বন্ধু। বিচিত্র এই পৃথিবীতে বৈচিত্র্যের অভাব নেই। এই হাওয়াই দ্বীপপুঞ্জের ওই অঞ্চলের বালুকণায় এমন এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে যার তুলনা সারা পৃথিবীতে আর কোথাও নেই। ওই অঞ্চলে সমুদ্র তীর ঘেঁষে প্রায় 1 মাইলের মতো জায়গায় যে বালুকণা আছে তার সঙ্গে মিশে আছে প্রচুর পরিমাণ প্রবাল ও লাভাচূর্ণ। ওই বালুকণা একটু ফাঁপা, ওর মধ্যে ঢুকে থাকে গরম হাওয়া। কোনো বস্তুর সঙ্গে ঘষা লাগলে ওই বালুকণা থেকে যে শব্দ বের হচ্ছে তা অবিকল কুকুরের ঘেউ ঘেউ শব্দের মতো।
তোমার জুতোর ঘষায়ও ঠিক ওই রকম শব্দ হচ্ছিল। যত জোরে দৌড়াচ্ছিলে শব্দ তত জোরেই হচ্ছিল, আর তুমি ওই শব্দকে কুকুরের চিৎকার বলে ভুল করেছিলে। অবশেষে বৃষ্টির জলে বালি ভিজে যেতে আর শব্দ রইল না। তাই শহরে ফেরবার সময় আর ওই শব্দ শুনতে পাওনি তুমি। সার্জেন্ট হারবার্টের কথা শুনতে শুনতে তার মুখের পানে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে হত্যাকারী জর্জ ড্যানিয়েল। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।